আচ্ছা, একটু কল্পনা করা যাক। প্রায় ২০ লাখ মানুষের একটা শহর, যাকে সেই সময়ে বিশ্বের জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে ধরা হতো। বাগদাদের কথা বলছেন। একদম। তো এখন ধরুন, সেই জমজমাট শহরটা মাত্র ৪০ দিনের মধ্যে, মানে আক্ষরিক অর্থেই একটা বধ্যভূমিতে পরিণত হল। নদীর পানির রং কালো হয়ে যাওয়ার সেই বিখ্যাত ঘটনা, তাই না? হ্যাঁ, হাজার হাজার অমূল্য বইয়ের কালির জন্য, আর রাস্তার মোড়ে মোড়ে মানুষের রক্তের স্রোত। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল বিদায়া ওয়া নিহায়ার কিছু খণ্ডাংশ ঘাটছি। এটি হিজরি ৭ম শতাব্দীর এমন এক অধ্যায় যা মানে যে কোনো থ্রিলারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ঠিক বলেছেন। একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য কিভাবে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা আর প্রাকৃতিক বিপর্যয়ের সামনে ধূলিসাৎ হয়ে গেল, আজ আমরা সেই কাঠামোগত পতনের ভেতরের কলকবজাগুলো বোঝার চেষ্টা করব। যারা ইতিহাস নিয়ে একটু গভীরে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই আয়োজনটা বেশ চমকপ্রদ হতে যাচ্ছে। দেখুন, কোনো বিশাল সাম্রাজ্যের পতন কিন্তু কখনোই হুট করে একদিনে হয় না। বাগদাদের এই পতনের যে ভয়াবহ চিত্রটা আমরা দেখি, তা আসলে বছরের পর বছর ধরে জমতে থাকা প্রাতিষ্ঠানিক পচন আর অবহেলার চূড়ান্ত পরিণতি। ভেতর থেকে পচে যাওয়ার বিষয়টা। একদম তাই। যখন একটা সমাজের ভেতরের কাঠামো দুর্বল হয়ে পড়ে, তখন বাইরের শত্রুর কাজটা অবিশ্বাস্য রকম সহজ হয়ে যায়। আজকের এই নথিপত্রগুলো বিশ্লেষণ করলে আমরা ঠিক সেটাই দেখতে পাব, মানে কিভাবে নেতৃত্ব নিজেদের স্বার্থের অন্ধ দৌড়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ভেতর থেকে ফোঁকলা করে দিয়েছিল, যার মাসুল দিতে হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষকে। তো চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। ৬৫৬ হিজরি, মানে ১২৫৮ খ্রিস্টাব্দ। বাগদাদের বুকে সেই মহাবিপর্যয়ের পরিসংখ্যানগুলো রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, তাতারি নেতা হালাকু খানের সে আক্রমণ। প্রায় ২ লাখ সৈন্য নিয়ে হালাকু খান বাগদাদে আক্রমণ চালান, এবং মাত্র ৪০ দিনের মধ্যে তারা প্রায় ২০ লাখ মানুষকে হত্যা করে। মানে এটা কেবল একটা যুদ্ধ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। ঠিক। রাজধানী থেকে অসংখ্য মানুষকে বন্দী করা হয়, সাধারণ নাগরিকদের ভেড়ার মতো জবাই করা হয়। কিন্তু এই নথিপত্র পড়তে গিয়ে একটা জায়গায় এসে আমি রীতিমতো হোঁচট খেয়েছি। কোন জায়গাটায়? এত বড় একটা সাম্রাজ্য, যার এত সম্পদ, এত দীর্ঘ সামরিক ঐতিহ্য, অথচ বাগদাদকে রক্ষা করার জন্য সেই চূড়ান্ত মুহূর্তে নাকি মাত্র ১০,০০০ অশ্বারোহী সৈন্য অবশিষ্ট ছিল। এটা গাণিতিক বা সামরিক কোনোভাবেই তো সম্ভব হবার কথা নয়। এই সৈন্যবাহিনী হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? আচ্ছা, মজার ব্যাপার হলো, এই সৈন্যবাহিনী উধাও হয়ে যায়নি। তাদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এখানেই আসে খলিফা মুস্তাসিম বিল্লার ওজির বা মন্ত্রী ইবন আলকামির ভূমিকা। সেই বিখ্যাত বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, ঐতিহাসিক নথিপত্রগুলো ইঙ্গিত দেয় যে ইবন আলকামি তাতারিদের সাথে গোপনে আঁতাত করেছিলেন, কিন্তু এই আঁতাত কেবল চিঠিপত্র চালাচালির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে আর কি ছিল? এটা ছিল একটা সিস্টেম্যাটিক স্যাবোতাজ। মানে খলিফাকে এই বলে আশ্বস্ত করা হয়েছিল যে বাগদাদের কোনো বিপদের আশঙ্কা নেই। এরপর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার জন্য সৈন্যদের বেতন বা ভাতা বন্ধ করে দেওয়া হয়। অবিশ্বাস্য! বেতন বন্ধ করে দিল? একদম। বাধ্য হয়ে হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য তাদের নিজেদের গ্রামে বা এলাকায় ফিরে যেতে শুরু করে জীবিকার তাগিদে। কেউ কেউ কৃষিকাজে যুক্ত হয়। বেঁচে থাকার লড়াই তো করতেই হবে। তো যখন হালাকু খান ২ লাখের বিশাল বাহিনী নিয়ে শহরের দরজায় কড়া নাড়লেন, তখন বাগদাদের প্রাচীর রক্ষা করার মতো কোনো সুসংগঠিত প্রতিরোধ ব্যবস্থাই আর অবশিষ্ট ছিল না। একটু থামুন, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। ইবনে আলকামির বিশ্বাসঘাতকতার বিষয়টা কি একটু বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে না? মানে কি রকম? আমি বলতে চাইছি, এত বিশাল একটা সামরিক ব্যর্থতার দায় কি কেবল একজন মন্ত্রীর ওপর চাপানো যায়? এটা কি এমন হতে পারে না যে পরবর্তী ইতিহাসবিদরা বাগদাদের মতন একটা অজেয় শহরের এত সহজে পতন হওয়ার এই চরম অপমানজনক ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য ইবন আলকামিকে একটা বলির পাঠা হিসাবে দাঁড় করিয়েছেন? আচ্ছা, আপনার যুক্তিটা বুঝতে পারছি। কারণ দেখুন, একজন মন্ত্রী চাইলেই তো আর পুরো সেনাবাহিনী গায়েব করে দিতে পারেন না, যদি না পুরো সিস্টেমটাই আগে থেকে পচে গিয়ে থাকে, তাই না? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ঐতিহাসিকদের মধ্যেও এই নিয়ে বেশ বিতর্ক রয়েছে। ইবন আলকামি হয়তো পুরো পতনের একমাত্র কারণ নন, কিন্তু তিনি ছিলেন সেই পচনশীল সিস্টেমের সবচেয়ে বড় অনুঘটক। অনুঘটক। হ্যাঁ, খলিফা মুস্তাসিম বিল্লাহ নিজেও ছিলেন অত্যন্ত দুর্বল এবং অদূরদর্শী শাসক।
তিনি রাজকীয় বিলাসিতা আর তোষামতকারীদের ওপর এতটাই নির্ভরশীল ছিলেন যে গোয়েন্দা তথ্য বা সামরিক বাস্তবতার কোনো খবরই তার কাছে পৌঁছত না। মানে তিনি একটা ঘেরাটোপের মধ্যে থাকতেন। ঠিক, একটা রাষ্ট্র যখন তার সামরিক খাতের বাজেট কেটে সেটা আমলাদের বিলাসিতায় ব্যয় করে, তখন কি হয়? সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যখন কয়েকজন ক্ষমতালোভী মানুষের কুক্ষিগত হয়ে পড়ে, তখন ইবনাল কামির মতো চরিত্ররা খুব সহজেই সেই ব্যবস্থার সুযোগ নিতে পারে। এবং শেষ পর্যন্ত খলিফা এবং তার ছেলেদের অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। কয়েক শতাব্দীর আব্বাসী খিলাফতের গৌরব ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন সবচেয়ে দুর্ভেদ্য প্রাচীরও আর কোনো কাজে আসে না। একদম সঠিক মূল্যায়ন। তো বাগদাদ ধ্বংস হওয়ার পর আমরা দেখতে পাই একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হচ্ছে। টানা ৩ বছর খিলাফতের মসনদ পুরোপুরি ফাঁকা ছিল। এরপর ক্ষমতার কেন্দ্রবিন্দু বাগদাদ থেকে সরে গিয়ে মিশরের কায়রোতে স্থানান্তরিত হয়। হ্যাঁ, আবুল কাসিম আহমদ এবং পরবর্তীতে আল হাকিম বি আমরিল্লাহ খলিফা হিসেবে অধিষ্ঠিত হন। কিন্তু এই নতুন খিলাফতের চেহারাটা তো আগের খিলাফতের মতো ছিল না। মানে তারা তো শাসক ছিলেন না, ছিলেন অনেকটা আলংকারিক উপাধির মতো। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, কায়রোতে যারা খলিফা হিসেবে বসলেন তাদের কোনো প্রশাসনিক বা সামরিক ক্ষমতাই ছিল না। রাষ্ট্র পরিচালনার পুরো নিয়ন্ত্রণ চলে যায় মামলুক সুলতান, আমির এবং তুর্কি সেনাপতিদের হাতে। পুরোটাই সামরিক শাসন হয়ে গেল। হ্যাঁ, ৫৬৬ থেকে ৭৭৬ হিজরির এই ১২ বছরের মতো সময়ে মিশরে ২১ জনেরও বেশি সুলতান রাজত্ব করেছেন। খলিফাদের কাজ ছিল কেবল শুক্রবারের খুতবায় নিজেদের নাম শোনানো। আর নতুন সুলতান এলে তাকে স্বীকৃতি দেয়া। ঠিক, নতুন কোনো সুলতান ক্ষমতায় এলে তাকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে তার শাসনকে সাধারণ মানুষের চোখে একটা ধর্মীয় বৈধতা দেওয়া। আসল খেলাটা চলছিল পর্দার আড়ালে সেনাপতিদের মধ্যে। এই সেনাপতিদের খেলাটা নিয়েই আমার সবচেয়ে বেশি কৌতূহল। মানে নথিপত্রে একটা অত্যন্ত অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করলাম আমি। কোন প্যাটার্নটা? ১২ বছরের মনসুর সালাহুদ্দিনকে সুলতান বানানো হলো। তারপর ১০ বছরের সুলতান হুসাইন, এমনকি মাত্র ৮ বছরের শিশু নাসির মোহাম্মদকে সিংহাসনে বসানো হলো। হ্যাঁ, শিশু সুলতানদের যুগ। এখন ৮ বছরের একটা শিশু তো ঠিকমতো নিজের পোশাকই সামলাতে পারে না, সে চালাবে একটা বিশাল রাষ্ট্র। আমার প্রশ্ন হল, যদি রাজ্যের আমির-ওমরা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানতই যে এই শিশুরা আসলে রাষ্ট্র চালাচ্ছে না, তাহলে তাদেরকে সিংহাসনে বসিয়ে রাখার এই বিপজ্জনক নাটক করার কি দরকার ছিল? আচ্ছা, এর পেছনে একটা বড় রাজনীতি আছে। এটা কি অনেকটা আধুনিক যুগের কোনো শেল কোম্পানি বা কাগুজে প্রতিষ্ঠানের মতো নয়, যেখানে একজন শিশু হচ্ছে নাম সর্বস্ব সিইও, কিন্তু আড়ালে থাকা একদল নিষ্ঠুর বোর্ড অফ ডিরেক্টরস পুরো কোম্পানির তহবিল নিজেদের স্বার্থে ব্যবহার করছে? এই শেল কোম্পানির উপমাটা একদম নিখুঁত। এটাকে আমরা পাপেট রুলার বা ক্রীড়নক শাসক ব্যবস্থার চরম রূপ বলতে পারি। এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হলে তৎকালীন মামলুক সেনাপতিদের অভ্যন্তরীণ রেষারেষি বুঝতে হবে। তারা নিজেদের মধ্যে লড়াই করত। ঠিক, কোনো একজন প্রভাবশালী সেনাপতি যদি সরাসরি নিজেকে সুলতান ঘোষণা করতেন, তবে বাকি সেনাপতিরা তাদের অহংকারে আঘাত লাগার কারণে একজোট হয়ে তাকে আক্রমণ করত। ও আচ্ছা, মানে নিজেদের মধ্যে ব্যালেন্স রাখা। হ্যাঁ, তাই তারা এই চমৎকার মধ্যপন্থাটি বের করল। রাজবংশের প্রতি সাধারণ মানুষের যে একটা প্রথাগত আনুগত্য বা সেন্টিমেন্ট আছে, সেটাকে পুঁজি করে একজন শিশুকে সিংহাসনে বসিয়ে দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ ভাবে রাজবংশাই ক্ষমতায় আছে। একদম। কিন্তু পেছন থেকে আসল কলকাঠি নাড়তেন সেই সেনাপতিরা। তারাই কোষাগার নিয়ন্ত্রণ করতেন, তারাই সামরিক সিদ্ধান্ত নিতেন। কিন্তু এই শিশু সুলতানদের পরিণতিও তো খুব একটা সুখকর ছিল না। যখনই পরিস্থিতি খারাপ হতো বা অন্য কোনো সেনাপতি বেশি শক্তিশালী হয়ে উঠত, তখন এই শিশুদের সরিয়ে দেওয়া হতো। হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক ছিল। নথিতে এমনও দেখা যায়, সকালে একজনকে সুলতান বানানো হয়েছে আর রাতেই তাকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী করে ফেলা হয়েছে। ৮ বা ১০ বছরের একটা শিশুর জন্য এটা কতটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাপ, তা ভাবলেই শিউরে উঠতে হয়। রাজনৈতিক অস্থিরতা কেবল প্রাসাদের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, মানে বাইরের কূটনীতিতেও প্রভাব পড়েছিল। অবশ্যই। যখন শাসকরা নিজেদের সিংহাসন টিকিয়ে রাখা নিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকেন, তখন তাদের কার কোনো দীর্ঘমেয়াদী আদর্শ বা নীতি থাকে না। রাজনীতি তখন কেবলই টিকে থাকার এক অন্ধ লড়াইয়ে পরিণত হয়। আর এই টিকে থাকার লড়াই থেকেই শুরু হয়েছিল ইতিহাসের কিছু সবচেয়ে অদ্ভুত এবং অসাধারণ মিত্রতা।
হ্যাঁ, এখান থেকেই বিষয়টা আসলে আরেকটা নতুন মোড় নেয়, তাই না? আমরা দেখতে পাচ্ছি মুসলিম শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং নিজেদেরই আপন ভাই বা প্রতিপক্ষ মুসলিম শাসকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফিরেঙ্গিদের সাথে মানে ইউরোপীয় ক্রুসেডারদের সাথে গোপন সামরিক আতাত করতে শুরু করলেন। হ্যাঁ, এটাকে বলা যায় চরম আদর্শিক পতন। এটা তো রীতিমতো আদর্শিক দেউলিয়াত্ম। সবচেয়ে বিস্ময়কর উদাহরণটা হলো দামাস্কের অধিপতি সালেহ ইসমাইলের ঘটনা। তিনি তার নিজের ভাতিজাকে ঘায়েল করার জন্য ফিরেঙ্গিদের হাতে সাকিফ আরুন নামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গ তুলে দিয়েছিলেন। সাকিফ আরনুন অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা ছিল। আমি মানচিত্র ঘাঁটছিলাম। এই দুর্গটা কোনো সাধারণ জায়গা নয়, এটা একটা অত্যন্ত কৌশলগত সামরিক চেকপয়েন্ট। নিজের প্রতিপক্ষকে দমানোর জন্য পুরো অঞ্চলের নিরাপত্তাকে বহিরাগত শক্তির হাতে তুলে দেওয়া। এই আত্মঘাতী কাজটা কোনো শাসক কিভাবে করতে পারে? এটা বুঝতে হলে আমাদের লোকাল সার্ভাইভাল বা স্থানীয়ভাবে টিকে থাকার সমীকরণটা বুঝতে হবে। সালেহ ইসমাইলের কাছে সে মুহূর্তে বৃহত্তর আদর্শ বা ধর্মের চেয়ে নিজের গদি বাঁচানোটা অনেক বেশি জরুরি ছিল। মানে নিজের চেয়ারটাই সব। হ্যাঁ, যখন একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে যায় তখন স্থানীয় শাসকরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো চরম সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করেন না। তারা ফিরিঙ্গিদের সাথে জোট করলেন, আবার তাদের ঠেকাতে মিশর ও খারিজিমীয় যোদ্ধারা মিলে আরেকটা জোট করল। এই যে মেরুকরণ, এর মূল উদ্দেশ্য তো বহিরাগত শত্রুকে প্রতিহত করা ছিল না। একদম না, বরং নিজের ভাইয়ের পতন নিশ্চিত করে নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করা ছিল মূল উদ্দেশ্য। সাকিব আরনুন দুর্গ ছেড়ে দেওয়াটা ছিল ফিরঙ্গিদের সামরিক সমর্থনের জন্য দেওয়া একটা বিশাল ঘুষ। এই কূটনীতিক ডামাডোলের মধ্যে একটা তথ্য আমাকে খুব অবাক করেছে। একদিকে সাম্রাজ্য পুড়ছে, মানুষ মারা যাচ্ছে, আর অন্যদিকে রাজারা একে অপরকে অদ্ভুত সব উপহার পাঠাচ্ছে। হ্যাঁ, সেই ভাল্লুকের গল্পটা। ঠিক, নথিতে উল্লেখ আছে যে ফিরঙ্গি রাজার দূতের মাধ্যমে সাদা পশম বিশিষ্ট এক বিরল প্রজাতির ভাল্লুক উপহার দেওয়া হয়েছিল, যার লোম নাকি সিংহের মতো ছিল। হ্যাঁ, এটা বেশ অদ্ভুত একটা তথ্য। চারদিকে যখন যুদ্ধের দামামা, মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন এই এক্সোটিক প্রাণী উপহার দেওয়ার পেছনে যুক্তিটা কি? এটা কি কেবলই পাগলামি, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ ছিল? এটাকে বলা যায় চরম অবক্ষয়ের যুগে পলিটিক্যাল সিগন্যালিং বা রাজনৈতিক বার্তা আদান-প্রদান। এই ধরনের অদ্ভুত এবং বিরল উপহারগুলো আসলে রাজাদের ঐশ্বর্য এবং দূরবর্তী অঞ্চলগুলোর সাথে তাদের শক্তিশালী নেটওয়ার্কে জানান দিত। ও, মানে একটা শো অফ করা আর কি। ঠিক তাই। তারা বোঝাতে চাইত যে চারপাশে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন, তাদের ক্ষমতা এবং আন্তর্জাতিক সংযোগ এখনও অটুট। সাধারণ মানুষের রক্তের বিনিময়ে রাজাদের এই বিলাসিতা প্রদর্শন ইতিহাসের পাতায় খুব পরিচিত একটা দৃশ্য। খুবই মর্মান্তিক। তবে হ্যাঁ, এই চরম আদর্শিক স্খলনের যুগেও কিন্তু প্রতিবাদের কণ্ঠ একেবারে স্তব্ধ হয়ে যায়নি। ঠিক বলেছেন। এই নথিতেই আমরা শায়েখ ইজ্জুদ্দিন ইবনে আবদুস-সালামের মতো স্কলারদের কথা জানতে পারি। হ্যাঁ, তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি শুধু কোনো সাধারণ ধর্মতাত্ত্বিক ছিলেন না, তিনি ছিলেন একজন পলিটিক্যাল ডিসিডেন্ট বা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী। ক্রুসেডারদের কাছে অস্ত্র বিক্রি বা দুর্গ হস্তান্তরের মতো চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, তিনি সেই সময়ের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। তিনি প্রকাশ্যে শাসকের সমালোচনা করেন এবং এর মাশুল হিসেবে তাকে কারাবরণও করতে হয়েছিল। অর্থাৎ সমাজের একটা অংশ অন্তত বুঝতে পারছিল যে তারা একটা খালের কিনারায় দাঁড়িয়ে আছে। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের এই প্রতিবাদ সেই পতনকে ঠেকাতে পারেনি, কারণ রাষ্ট্রযন্ত্রের কাঠামোটা ততদিনে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর যখন রাষ্ট্রের উপর কাঠামোর এই দশা হয়, তখন তার সবচেয়ে ভয়াবহ প্রভাবটা গিয়ে পড়ে একদম সাধারণ মানুষের জীবনের ওপর। সেটাই। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা ডমিনো ইফেক্ট হিসেবে দেখি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। একটা ডমিনো পড়লে যেমন পরপর সব পড়তে থাকে, রাজনৈতিক অস্থিরতাও সেভাবেই সমাজের প্রতিটি স্তরকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়। একদম। প্রথম ডমিনোটা ছিল ক্ষমতার কোন্দল। এর পরের ডমিনোটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। তাতারদের আক্রমণের ভীতি মানুষকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছিল তা দামেস্কের কাতিয়া অঞ্চলের ধ্বংসযজ্ঞ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, চরম একটা আতঙ্কের পরিবেশ। এর মধ্যে আবার ৭৬৭ হিজরিতে আলেকজান্ড্রিয়ায় ফিরিঙ্গিরা আক্রমণ করে বসল। প্রায় ৮,০০০ মানুষকে বন্দি করে তারা জাহাজে তুলে নিয়ে যায়। সাধারণ মানুষের তো
আক্ষরিক অর্থে যাওয়ার কোনো জায়গা ছিল না। না, সাধারণ মানুষ তো পুরোপুরি দিশেহারা ছিল। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল ভেতরের দাঙ্গা। নথিতে শাফেয়ু ও হাম্বলি সম্প্রদায়ের মধ্যে যে ভয়াবহ দাঙ্গার কথা বলা হয়েছে তা আমাকে হতবাক করেছে। দুটো ধর্মীয় সম্প্রদায়, যারা মূলত আইনি বা বিশ্বাসগত বিষয় নিয়ে বিতর্ক করার কথা, তারা কেন রাস্তায় নেমে একে অপরকে হত্যা করছে? দেখুন, এর পেছনের মেকানিজম বা কারণটা অত্যন্ত গভীর। যখন রাষ্ট্রে কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে, যখন রাষ্ট্র আর নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না বা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে পারে না, তখন মানুষ নিরাপত্তার জন্য নিজেদের ছোট ছোট পরিচয়ের দিকে ফিরে যায়। আচ্ছা, মানে আইডেন্টিটি পলিটিক্স। সম্প্রদায় বা মাঝহাব বাহ্যিকভাবে মনে হতে পারে তারা হয়তো কোনো সূক্ষ্ম ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে মারামারি করছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। না, আদতে এটি ছিল ক্ষমতার শূন্যতায় নিজেদের এলাকার নিয়ন্ত্রণ এবং সীমিত সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার এক মরিয়া লড়াই। এই দাঙ্গা এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে বিদ্রোহ দমনের নামে পরাজিতদের খণ্ডিত মাথা বুসরার প্রাচীরের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল। উফ, কি বিভৎস! এটা ছিল সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার এক আদিম কৌশল, যা প্রমাণ করে যে সমাজ তখন কতটা বর্বর পর্যায়ে নেমে গিয়েছিল। আর ঠিক যখন মনে হচ্ছিল পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না, তখনই প্রকৃতির রোষ নেমে আসলো, ডমিনো ইফেক্টের একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের সেই পর্যায়টা। নথিপত্রের এই অংশটা পড়ার সময় একটা দম বন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়। দলে দলে পঙ্গপাল উড়ে এসে ক্ষেত খামার ফলমূল সব ধ্বংস করে দিল। বলা হয়েছে পত্রপল্লবহীন গাছগুলো নাকি লাঠির মতো দাঁড়িয়ে থাকত। ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হলো। এরপর এলো ভয়াবহ ভূমিকম্প, নীল নদের সর্বনাশা বন্যা, আর সবশেষে নেমে এলো প্লেগ মহামারী। লাখ লাখ মানুষ মারা গেল এই মহামারীতে, চারিদিকে কেবল লাশ আর লাশ। আমার প্রশ্ন হল, এই প্রাকৃতিক দুর্যোগগুলো তো আগেও আসত, কিন্তু এই নির্দিষ্ট সময়ে সেগুলো এমন অ্যাপোক্যালিপটিক বা মহাপ্রলয়ঙ্কারী রূপ নিল কিভাবে? এখানেই আসে অবকাঠামো ধ্বংসের বিষয়টা। প্রাকৃতিক দুর্যোগ সবসময় ঘটে, কিন্তু তা মহামারীতে রূপ নেয় মানুষের তৈরি করা দুর্বলতার কারণে। তাতারিদের আক্রমণ এবং অভ্যন্তরীণ যুদ্ধের কারণে ওই অঞ্চলের সেচ ব্যবস্থা, শস্য ভাণ্ডার এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আচ্ছা, মানে মানুষের মোকাবেলা করার ক্ষমতাই ছিল না। একদম। পঙ্গপালের আক্রমণে যখন ফসল নষ্ট হল, তখন অন্য অঞ্চল থেকে খাবার আনার কোনো উপায় ছিল না। ফলে দেখা দিল চরম দুর্ভিক্ষ। এরপর যখন নীল নদে বন্যা হল, তখন দুর্বল এবং অপুষ্টিতে ভোগা মানুষগুলো খুব সহজেই পানিবাহিত রোগে আক্রান্ত হল। আর প্লেগের বিষয়টা, সেটা তো আরও ভয়াবহ। প্লেগের ক্ষেত্রে ইউরোপ এবং এশিয়া জুড়ে বিশাল বিশাল সামরিক বাহিনীর যে নিরবচ্ছিন্ন চলাচল ছিল, তারাই মূলত এই প্লেগের জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে গিয়েছিল। অর্থাৎ খরা বা বন্যা প্রাকৃতিক হলেও তাকে এত বড় মাত্রার প্রাণঘাতী মহামারীতে পরিণত করার পেছনে মানবসৃষ্ট এই কাঠামোগত ধ্বংসই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। অত্যন্ত চমৎকার এবং একই সাথে ভয়ঙ্কর একটা বিশ্লেষণ। আজকের এই আলোচনা থেকে আমরা একদম পরিষ্কার দেখতে পেলাম যে একটা সাম্রাজ্য বা সভ্যতার পতন কেবল বাইরের কারো তলোয়ারের আঘাতেই হয় না। না, ভেতর থেকে পচনটা আগে শুরু হয়। ঠিক, অভ্যন্তরীণ কোন্দল, শাসকদের বিশ্বাসঘাতকতা, নিজেদের স্বার্থে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা এবং অবকাঠামোগত পচন কিভাবে বিশাল একটা সাম্রাজ্যকে ভেতর থেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তা আমরা দেখলাম। বাগদাদের চরম পতন থেকে শুরু করে কায়রোর শিশু খলিফাদের সেই শেল কোম্পানির যুগ, নিজেদের ভাইদের বিরুদ্ধে ক্রুসেডরদের সাথে অদ্ভুত মিত্রতা এবং সবশেষে দুর্ভিক্ষ ও মহামারীর মতো দুর্যোগ, সবকিছু মিলে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় তৈরি করেছিল। এবং আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, এই পুরো প্রক্রিয়াটি আমাদেরকে ক্ষমতার কাঠামোগত দুর্বলতা বুঝতে সাহায্য করে। যখন কোনো সমাজ তার প্রাতিষ্ঠানিক ভিত্তি হারিয়ে ফেলে, তখন তা যে কোনো বহিরাগত চাপ এবং প্রাকৃতিক বিপর্যয়ের সামনে তাসের ঘরের মতো নয়, বরং একটা ঘুণে ধরা পুরনো কাঠের মতো ভেঙে পড়ে। তবে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে এমন একটি বিষয় নিয়ে ভাবার সময় এসেছে, যা হয়তো নথিপত্রের এই খণ্ডাংশগুলোতে সরাসরি লেখা নেই, কিন্তু এর একটা গভীর ছায়া রয়ে গেছে ওই সময়ের প্রতিটি ঘটনার পড়তে পড়তে। সেটা কি? একটু ভাবুন তো, এত বিশাল মাত্রার ধ্বংসযজ্ঞ, এত মৃত্যু, দুর্ভিক্ষ, মহামারী এবং নিজ নেতাদের এই চরম রাজনৈতিক বিশ্বাসঘাতকতার পর ওই সমাজে যারা কোনোমতে বেঁচে ফিরেছিল, তাদের মনস্তত্ত্ব আসলে কেমন ছিল?
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাদের কালচারাল ডিএনএ বা সাংস্কৃতিক গঠন কি চিরতরে বদলে যায়নি? এই যে জেনারেশনাল ট্রমা বা বংশপরম্পরায় বয়ে চলা ক্ষত, তা কি পরবর্তী কয়েক শতাব্দীর শিল্প, সাহিত্য, রাজনীতি এবং একে অপরের প্রতি আস্থার ভিত্তিটাকে পুরোপুরি পাল্টে দেয়নি? যারা শুনছেন তাদের জন্য এই প্রশ্নটিই রেখে যাচ্ছি। ইতিহাস কি কেবল বিজয়ীদের লেখা কোনো তলোয়ারের গল্প, নাকি ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা মানুষদের নীরব, গভীর এবং স্থায়ী পরিবর্তনেরও এক অলিখিত দলিল? আজ এ পর্যন্তই।